আসসালামু আলাইকুম। আমি মিতু। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করেছি, অর্থাৎ এখন কিন্তু প্রায় 12:30টার মতো বাজে। আজকে একটু বাজারে গিয়েছিলাম, বাসার বেশ কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, এজন্য বাজার করতে চলে গিয়েছিলাম বাজারে। আর এই জন্য কিন্তু ভিডিওটা শুরু করতেও দেরি হয়ে গেছে। তো বেশ কিছু ময়লা কাপড় ছিল, ওগুলো কিন্তু ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একদিনের ব্যস্ততা। আর আমি যতটুকুই শেয়ার করব, কাজকর্মের বাস্তব চিত্রই কিন্তু শেয়ার করব। আর্টিফিশিয়াল কোনো কিছুই কিন্তু আমি শেয়ার করব না। একদম আমি যেভাবে কাজ করি গুছিয়ে, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কিন্তু শেয়ার করব পরিস্থিতির সাথে মেয়েদের বদলে যাওয়ার গল্প। আমি কিভাবে বদলে গেছি একটু একটু করে, সেই গল্পই কিন্তু আপনাদের সাথে আজকে করব। তো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে যেতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। বাসায় শুধুমাত্র কলা ছাড়া আর কোনো ফলই ছিল না। তো বাজার যেহেতু গিয়েছিলাম, তাই ফলও নিয়ে এসেছি আসার সময়। আর প্রতিদিন যেহেতু একটু ডেজার্ট আইটেম খাওয়া হয়, সেহেতু কিন্তু একটু ফল লাগেই। তো এখানে আমি শুধু স্ট্রবেরি আর আঙ্গুরই এনেছিলাম। ফল গুছিয়ে নিয়েছি, এরপরে কিন্তু বাজারগুলো সবই গুছিয়ে নিব এক এক করে। তো বাজার গোছাতে গোছাতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বদলে যাওয়ার গল্প। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তখন কিন্তু আমার শাশুড়ি মা ছিলেন না, অর্থাৎ আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মা মারা গেছেন। সংসারে মানুষ বলতে আমার শ্বশুর, দেবর আর আমার হাজব্যান্ডই ছিল। আর আমার একমাত্র ননদ, তার কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের পরে তো স্বাভাবিক মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে, তো আমার ননদও ঠিক তাই ছিল। সে কিন্তু ঢাকায় তার শ্বশুর বাড়িতেই থাকতো। তো আমার শ্বশুর বাসায় কাজের জন্য কিন্তু একটা লোক ছিল, যে সব কাজকর্মই করে দিত, রান্না থেকে শুরু করে ঘর গোছানো। তো সংসারের A to Z কাজকর্ম কিন্তু সেই মেয়েটাই করত। সেই মেয়েটা ছিল ডিভোর্সি, একটা বাচ্চা নিয়ে আমাদের বাসায় থাকতো। তো আমার বিয়ের 1.5 বছরের মধ্যেই কিন্তু আমার জীবনটা একদমই পাল্টে যায়। আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে আসি, তখন কিন্তু কাজের লোক কর্তৃত্ব ছাড়ার ভয়ে আমার সাথে খারাপ আচরণ করত, আমাকে সহ্য করতে পারতো না একদমই। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার শ্বশুরও হঠাৎ সিদ্ধান্ত নেয় যে সে আবার বিয়ে করবে। তো যখন বিয়ে করে, তখন কিন্তু বলেছিল আমরা সবাই একসাথেই থাকবো। তো তার বিয়ের পরে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। তার স্ত্রী কিন্তু আমাদের সাথে থাকতে রাজি হয় না, তখন আলাদা বাসায় থাকে। আর কাজের লোকটা কিন্তু তখনও আমার সাথেই ছিল। আমার সংসারে থেকে আমার সাথেই শত্রুতা শুরু করে। তো এক পর্যায়ে তাকে বিদায় করতে বাধ্য হই। আমি কিন্তু তার সাথে আর পেরে উঠছিলাম না। বিয়ের 1.5 বছরের মাথায় কিন্তু আয়ন হয়ে যায়, আর আয়ন তখন খুবই ছোট। সেই ছোট বাচ্চা নিয়ে আমাকে কিন্তু কাজকর্ম শুরু করতে হয় সংসারের। এক কথায় নিজের সংসারের হাল নিজেকেই ধরতে হয়। আমি কখনো ভাবিনি যে এরকম একটা পরিস্থিতি আসবে। তো তখন কিন্তু আমি কোনো রকম কাজকর্মই পারতাম না। আমার আম্মু কিন্তু আমাকে ওইভাবে কোনো কাজকর্ম করায়নি, সেজন্য কিন্তু আমি তেমন কাজকর্ম শিখিনি। যদিও একজন ছুটা কাজের লোক ছিল, তো সেই কাজের লোক এসে কিন্তু ঘর মোছা, বাসন মাজা আর কাপড় চোপড় ধোয়ার কাজটা করে দিয়ে যেত। আমি যেহেতু কোনো কাজই জানতাম না, তাই সব কাজই কিন্তু আমার কাছে কঠিন লাগতো। ধীরে ধীরে এক এক করে অনেক কাজই শিখেছি। কিছু কাজ শিখেছি নিজে বাস্তবতা থেকে, আবার কিছু কাজ শিখেছি অন্যের দেখে। এখন কিন্তু কাজকর্ম শেখার জন্য ইউটিউব রয়েছে, অনেক সহজ হয়েছে জীবন। আমাদের সময় কিন্তু তা ছিল না। ওই সময়টা আমি আয়নকে নিয়ে অনেক বেশি কষ্ট করেছি। বাসায় বাচ্চা ধরার মতো কোনো লোক ছিল না। তো আয়নের বাবা যতটুকু সময় বাসায় থাকতো, ওর মধ্যে কিন্তু আমি সব কাজকর্ম তাড়াহুড়ো করে সেরে নিতাম।
আর আয়নের বাবা বাইরে চলে গেলে তখন কিন্তু একটু সমস্যাই হতো। এভাবেই কিন্তু এক এক করে আমি সব কাজ গুছিয়ে করা শিখেছি। এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমি কিন্তু অনেক কাজই পারি। আগে বাজার নিয়ে এলে সেদিনটা কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেত। বাজার গোছাতে গিয়ে কিন্তু আমি হিমশিম খেয়ে যেতাম। কিন্তু এই জিনিসটা এখন আমার কাছে ভালো লাগে। ওই যে আমি যে অভ্যস্ত হয়ে গেছি, বাজার গোছাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি এখন গুছিয়ে নিতে পারি। তো আজকে যখন বাজারে গিয়েছিলাম তখন দেখলাম এই ভাজা বুন্দিয়াগুলো বিক্রি করছে দোকানে। তো আমি একটা নিয়ে নিলাম। যদিও ওইভাবে বাইরের বুন্দিয়াটা কিনে খাওয়া হয় না, আমি কিন্তু বাসায়ই তৈরি করি বুন্দিয়া। তবে এখন যেহেতু রোজার দিন, কাজকর্মের ভিড়ে কিন্তু একদমই সময় পাওয়া যাচ্ছে না, তাই কিন্তু কেনাটাই নিয়ে এসেছি। খাওয়ার আগে শুধু চিনির শিরায় দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমার বাসায় মুরগির মাংস একদমই শেষ হয়ে গিয়েছিল, তো মুরগির বুকের মাংস কিন্তু আমি আলাদা করে নিয়ে এসেছি। এখন কিন্তু আস্ত মুরগিটা খুবই কম কেনা হয়, মুরগির বুকের মাংসটাই সবসময় কেনা হচ্ছে। রোজা থেকে বাজারে গিয়ে বাসায় এসে সব কাজকর্ম শেষ করা, বাজার গোছানো, এতে কিন্তু একটু ক্লান্ত লাগছিল। তো বাসায় এসে আগে কিন্তু আমি আমার গোসলটা সেরে নিয়েছি, এজন্য কিন্তু একটু শান্তিও লাগছিল। আর আমি মাংসগুলোকে কিন্তু আলাদা আলাদা প্যাকেটে ভাগ করে নিচ্ছিলাম। আমার একদিনে যতটা লাগবে ততটাই কিন্তু একটা প্যাকেটে করে রাখছিলাম। তো বাজার যাওয়ার আগে আমি কিছুটা সময় পেয়েছিলাম, তখন কিন্তু আমি আলু আর গাজর কুচি করে কেটে রেখে গিয়েছিলাম। বাজার থেকে আসার পরে যেন তাড়াহুড়ো করে রান্নাটা বসাতে পারি সেজন্য। তো আলু গাজর দিয়ে আজকে কিন্তু আমি ভাজি রান্না করব। আর ভাজিটা করে নিতে এসে দেখি জিরা শেষ হয়ে গেছে। জিরা ফোড়নে না দিলে কিন্তু ভাজিটা স্বাদ লাগে না। মানে ভাজির মধ্যে একটা আলাদা স্মেল থাকে জিরা ফোড়ন দিলে। এজন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি ভাজিতে জিরা ফোড়ন দেওয়ার। আর এখন কিন্তু আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি ভাজিতে। এটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি আলু আর গাজর দিয়ে দিব এর মধ্যে। আলু আর গাজরের ভাজিটা কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো জিরা আর কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি গাজর আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমি ভাজিতে লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা কিন্তু নেড়ে নেড়ে আলু গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু ঢাকনা দিয়ে ভাজিটা করতে দিয়ে আমি অন্যান্য কাজে লেগে পড়ব। আমি যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ কিন্তু কাজ করতে আমার কাছে ভালোই লাগে। আর অসুস্থ হয়ে পড়লেও যখন উপায় থাকে না তখন কিন্তু কাজকর্ম করতেই হয়। ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি এখন সাবুদানা নিয়ে নিচ্ছি। ভাজিটা হওয়ার পরে কিন্তু সাবুদানাটা সেদ্ধ করতে দিয়ে দিব। ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু আমি কিছু ধনিয়া পাতা কুচি করে ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি।
এটা না দিলেও চলে, তারপরে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে একটা সুন্দর স্মেল আসে। আজকে মুরগির মাংস রান্না করব, সেজন্য কিন্তু কিছু মুরগির মাংস এখানে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিচ্ছি। আর আমি সবসময় মাছ মাংস ধোয়ার পরে যে কাজটা করে থাকি, অর্থাৎ সাবান দিয়ে ভালো করে সিঙ্কটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। যতক্ষণ পর্যন্ত আমি এই কাজটা না করব ততক্ষণ পর্যন্ত কেন যেন শান্তি পায় না। এজন্য মাছ মাংস ধোয়ার পরেই কিন্তু সাথে সাথেই আমি সিঙ্কটা ওই হাতেই পরিষ্কার করে ফেলি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু খুব বেশি পছন্দ করি। আর গোছানো কাজ তো আমার খুব প্রিয়। গুছিয়ে কাজ করতে কিন্তু আমি সবসময় খুব বেশি ভালোবাসি। আমার গোছানো কাজ দেখে অনেকে অনেক সময় প্রশংসাও করে, আবার অনেকে কিন্তু বিরক্তও হয়, বলে এগুলো নাকি বেশি, এগুলো নাকি আমার খুঁতখুঁতে স্বভাব। তো সেটা ভালো কিছু হোক অথবা খুঁতখুঁতে স্বভাবই হোক না কেন, আমার কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু সবসময় সেটাই করি। আমার যেভাবে যে কাজ করি সুবিধা আমি কিন্তু সেভাবেই সবসময় করব। কারো কথায় কিন্তু আমি কান দিই না। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।